হ্যালো নিউজ নাও নিয়ে আপনাদের সঙ্গে আমি মৌপর্ণা। প্রথমে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। নিউজ নাও ব্রট ইউ বাই উইনসন অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড। অসামাজিক কাজের প্রতিবাদে এক ছাত্র খুনের অভিযোগে উত্তাল উত্তর ২৪ পরগনার বামুনগাছি এলাকা। ঘটনার প্রতিবাদে রবিবার ১২ ঘন্টা বামুনগাছি বন্ধের ডাক বিজেপির। আজ বিশেষ বিমানে দেশে ফিরলেন ইরাকে জঙ্গিদের হাতে আটক ৪৬ জন নার্স। তাদের সঙ্গে দেশে ফিরলেন আরও ১৩৭ জন ভারতীয়। তারাও ইরাকে আটকে পড়েছিলেন। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ২.৫ বছর বন্ধ থাকার পর আজই খুলল ঢাকুরিয়ার আমরি হাসপাতাল। লালবাতি বিতর্কে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্ধমানে অরবিন্দ স্টেডিয়ামে দলীয় সভায় লালবাতির গাড়িতে যোগ অনুব্রতর। কলম্বিয়া ম্যাচে মেরুদণ্ডে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেইমার। মাঠে ফিরতে সময় লাগবে ৫ থেকে ৬ সপ্তাহ, জানালেন চিকিৎসকেরা। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিল। ১২ বছর পর বিশ্বকাপ সেমিফাইনালে উঠল ব্রাজিল। ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জার্মানির হয়ে জয়সূচক গোল করলেন হ্যামেলস। এই নিয়ে পরপর ৪ বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছালো জার্মানি। চলে আসছি খবরে। যাবতীয় আশঙ্কা কাটিয়ে ইরাকে অপহৃত নার্সরা অবশেষে দেশের মাটিতে পা দিলেন। শনিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে প্রথমে মুম্বাই এবং পরে সেখান থেকে কোচি বিমানবন্দরে পৌঁছান ইরাকে অপহৃত ৪৬ জন ভারতীয় নার্স। ভারতীয় নার্সদের সঙ্গে দেশে ফিরলেন ১৩৭ জন ভারতীয়। তারাও ইরাকে আটকে পড়েছিলেন। এদিন তাদের স্বাগত জানাতে কোচি বিমানবন্দরে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। এছাড়াও বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ফিরে আসা নার্সদের পরিজনেরাও। জঙ্গিরা অপহৃত ওই ৪৬ জন নার্সকে মুক্তি দিয়েছিল শুক্রবারই। গত কয়েকদিনে ইরাকের তিকরির শহরে তাদের আটকে রাখা হয়েছিল। এই নার্সদের ভারতে ফিরিয়ে আনতে শুক্রবার ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। We are very happy because our situation was very worse last week, and yesterday also I think everybody knows what happened actually. So we never thought that we will come back. I mean, we will come out. The situation, it was very worse. But they didn't do anything. They didn't disturb us, and they didn't harm anyone. They didn't touch even. They talked nicely. So anyway, last God's grace, we all came. Now the situation is, we can go to home. We can talk with parents. যাবতীয় জল্পনা কল্পনার অবসান করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন বিহারের রাজ্যপাল DY পাটিল। এর আগে শোনা যাচ্ছিল ওই পদে শপথ নিতে পারেন বিজেপি নেতা কল্যাণ সিং। বিজেপির অন্দরমহলে এমনটাই শোনা গেলেও দলের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। শুক্রবার সন্ধ্যাতেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপাল পদে শপথ নিয়েছেন পাটিল। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে শুক্রবারই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সশ্রীক নারায়ণন। তাই বিহারের রাজ্যপাল পাটিলকে শনিবার থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পশ্চিমবঙ্গের ভার দেওয়া হয়েছে। রাজ্যের ভার নেওয়ার আগে শুক্রবার সন্ধ্যাতেই কলকাতার হাইকোর্টের বিচারপতি AK বন্দ্যোপাধ্যায়ের অফিসে শপথ নেন পাটিল। তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাটিলের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সহ বিধানসভার অন্যান্য সদস্যরা। অসামাজিক কাজের প্রতিবাদে এক ছাত্র খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বামুনগাছি এলাকা। মৃত ছাত্রের নাম সৌরভ চৌধুরী। সৌরভ বিরাটি কলেজের ২য় বর্ষের ছাত্র। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন সৌরভ। শনিবার সকালে দত্তপুকুর ১৬ নম্বর রেলগেট ও বামুনগাছি স্টেশনের মাঝে সৌরভের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও সৌরভের পরিবারের অভিযোগ, অসামাজিক কাজের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে বামুনগাছি রেল স্টেশন দফায় দফায় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। অবরোধ করা হয় যশোর রোড। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনার প্রতিবাদে রবিবার ১২ ঘন্টা বামুনগাছি বন্ধের ডাক দিয়েছে বিজেপি।
বিতর্কিত মন্তব্যের পর ফের লালবাতি বিতর্কে বীরভূম জেলার সভাপতি। শুক্রবার অরবিন্দ স্টেডিয়ামে চলছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সভা। সেই সভাতে লালবাতি গাড়ি ব্যবহার করে নিজেকে আরও একবার বিতর্কে জড়ালেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সভায় যোগ দিতে এলেন লালবাতির গাড়িতে আর গেলেন সেই লালবাতির গাড়িতেই। সাংবাদিকদের মুখোমুখি হওয়া মাত্রই অস্বস্তি এড়াতে সেভাবে মুখ খুললেন না, শুধু এটুকু বলেই দায় সারলেন যে আমাকে দল কিছু বলে না। আমি তার জবাব রাজি নই, বলতে রাজি নয়, আইন যাবে তাই। আমাকে ডিএম কিছু বলে, আমাকে ডিএম কিছু বলে। পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হলো দুই বাইক আরোহীর। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা নদিয়ার কোতোয়ালি থানার পিডব্লিউডি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের ওপর। নদিয়ার কৃষ্ণনগর থেকে বাইকে করে যাওয়ার সময় 34 নম্বর জাতীয় সড়কের ওপর একটি লরি বাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দিনু বিশ্বাস ও সোমনাথ বিশ্বাস নামে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার পরই ঘাতক লরির চালক পলাতক। কোতোয়ালি থানায় পুলিশ এসে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে ব্যস্ততম জাতীয় সড়কের ওপর ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টে আমি সকালবেলা ফোন করলাম, এটাই জানতে আসলো, এটুকুই জানি। তিনজনা ছিল, একজন কলকাতায় আছে আর দুজন এই যে এখানে। কজন মারা গেছে? দুজন মারা গেছে আর একজন কলকাতায় আছে। কি নাম কি তবে? দিনু বিশ্বাস, এটার নাম সোমনাথ বিশ্বাস। ওটার নাম জানি না, ওটার নাম বাবু সোনা, টাইটেলটা জানি না। কত নাগাদ মোটামুটি? 11:30 এরকম হবে। বিদ্যুৎ দফতরে ভাঙচুর গ্রামবাসীদের। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুর বিদ্যুৎ দফতরের। প্রায় 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বহরমপুরের নয়দা এলাকার কয়েকটি গ্রামের। বিদ্যুৎ দফতরে আসেননি আধিকারিকরা বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তাই পরিষেবার দাবি তুলে বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরও চালায় ওই এলাকার বাসিন্দারা বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে প্রশাসনিক আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। 24 ঘন্টা লাইন নেই, বুঝলেন তো? অন্ধকার, 5টা গ্রাম অন্ধকার, মানে গ্রাম একবার অন্ধকার। রোজার মাসে মা বোনেরা কি অসুবিধায় রান্না বান্না করছে, মানে অন্ধকার একবারে পরিষ্কার, বললেন তো? আমরা এই জন্য এখানে এসেছি, রাস্তায় যাতে আমাদের লাইনের ব্যবস্থা হয়। এখানে এসেছি অভিযোগ জানাতে, ওনারা গেট খুলছিল না, এই তো এই অবস্থা। মানে আজকে রাত্রে 21টা 2 থেকে আমাদের এখান থেকে 11 কেবি মানকড়া ফিডারটা যেটা গেছে, সেই মানকড়া ফিডারটা ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হওয়ার পরে 9:30টার মধ্যে লাইনটাকে অর্ধেক পোর্শন উঠানো হয়ে যায়, কিন্তু ব্রাঞ্চ লাইন যেটা গাকুন্দা বলছে, সেই গাকুন্দা লাইনটা ব্রেকডাউন থাকে। ওই মুহূর্তে আমাদের 11 কেবি এমআইটি ফিডারটা ব্রেকডাউন হয়। ওরা এমআইটি ফিডারটা উঠিয়ে সেই গাকুন্দা ফিডারে যায়। তারপরে 11টা নাগাদ কিছু গাকুন্দা ফিডারের অন্তর্গত কিছু বাসিন্দা লোকজন এসে সাবস্টেশনে ঢোকে, ওখান থেকে গালিগালাজ করে। সাবস্টেশনের গেট বন্ধই ছিল, ওরা জোর করে গেট ভেঙে আর কি ভেতরে ঢুকে পুরো কন্ট্রোল রুম ভাঙচুর করে একাকার। অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা ঝাড়গ্রামের চুয়াবন এলাকার। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলে গলায় গামছা বাঁধা অবস্থায় মৃতদেহটি ঝুলন্ত দেখে পুলিশে খবর দেয়। ঝাড়গ্রাম থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায়। দিন কয়েক আগে ওই একই জায়গা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ফের একই জায়গা থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে আবারও রহস্যের দানা বেঁধেছে। ঘটনা তদন্তে নেমেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। 1993 সালে 21শে জুলাই তৃণমূলের প্রায় 13 জন কর্মী খুন হয় দুষ্কৃতীদের হাতে। ঘটনায় অভিযোগের তীর উঠে আসে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তাই এই দিনটিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শহীদ দিবস হিসেবে পালন করে আসছে গত কয়েক বছর ধরে। আগামী 21শে জুলাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ধর্মতলায় শহীদ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তার আগে ঝাড়গ্রামে জেলা শাসকের দফতরে একটি প্রস্তুতি পর্বে বৈঠক সারা হয় জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের সভায় নেতৃত্ব দেন শালবনী বিধায়ক শ্রীকান্ত মাহাতো, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব। শনিবার ওই সভায় উপস্থিত ছিলেন বেশ কয়েকটি পৌরসভার আধিকারিকেরাও। 21শে জুলাই থেকে আজ 2014 সালের 21শে জুলাই আমরা এই দিনটাকে শহীদ দিবস, মহান শহীদ দিবস হিসাবে পশ্চিমবাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে আসছে। সেই প্রখ্যাত সারা পৃথিবীর নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অত্যাচারিত মানুষের রক্ষাকর্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই শহীদ দিবসে শহীদ স্মরণে ধর্মতলা চলো
তারই প্রস্তুতি সভা আজকের এই ঝাড়গ্রাম ডিএম। কেন্দ্র রাজ্যের প্রতিনিধি দল বেশ কয়েকবার এসেছে দুর্গাপুর ব্যারেজে। এমনকি বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহাও নৌকা বিহার করে গেছেন দামোদর নদে। কিন্তু দামোদরের দূষণ থেকে নাব্যতা হ্রাস, কোনো সমস্যায় নজরে আসেনি কারুর। এক প্রকার প্রশাসনিক উদাসীনতায় রুগ্ন দশা দামোদর নদের। বেসরকারি শিল্প কারখানাগুলির আনুকূল্যতায় এশিয়ার দূষিত শহরগুলির মধ্যে অন্যতম দুর্গাপুর। শুধু পারিপার্শ্বিক পরিবেশেই নয়, এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন দামোদর নদে। 1955 সালে বাঁকুড়া দুর্গাপুর সংযোগস্থলে দামোদর নদের উপর তৈরি হয় দুর্গাপুর ব্যারেজ। উদ্দেশ্য ছিল বন্যা রোধ, চাষের কাজে পরিষেবা এবং মৎস্য চাষে উন্নয়ন। কিন্তু সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে রুগ্নদশা দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন দামোদর নদের। দিন বাড়ার সাথে সাথে জলের নাব্যতা কমছে। অন্যদিকে কচুরিপানার দল পাকাপাকি বাসস্থান করে নিয়েছে নদের জলে। পানা ঠেলে নৌকা টানা কষ্টকর। আবার নাব্যতা কমে যাওয়ায় বড় মাছের দেখা নেই, ফলে এক প্রকার কষ্ট করেই দিন যাপন করতে হচ্ছে নদ তীরবর্তী এলাকার মৎস্য চাষীদের। মাছ এখন নদীতে নেই বলতে হয়। কেন, কি কারণের জন্য? পানা জমে গেছে, চর পড়ে গেছে। আচ্ছা, কতদিন এই পেশার সাথে যুক্ত আছেন? এটা আপনার ওই 20-25 বছর ধরে হচ্ছে। তাহলে এখন কি করে সংসার চলছে আপনাদের? এখন সংসারে কোনো রকম জন্মদিন হচ্ছে না, এরকম ভাবে চলছে। কি মনে হচ্ছে আপনাদের এই পেশার সাথে আপনাদের এই প্রজন্মের ছেলেরা কি আসতে চাইছে? আপনাদের ছেলেরা? আমাদের ছেলেরা আসতে চায় না কোনো, যেহেতু লাভ নেই তো কিছুই। এ বিষয়ে এখনো সেভাবে মুখ খুলতে চাইছেন না ব্যারেজ কর্তৃপক্ষ। তবে দুর্দশা না কাটলে এক প্রকার না খেয়েই মরতে হবে মৎস্য চাষীদের। তাই বর্তমানে ছোট ছোট মাছ ধরে তা বিক্রি করে কোনো ক্রমে দিন যাপন করতে হচ্ছে তাদের। নদীতে মাছ নেই বর্তমান। কেন, কি কারণের জন্য? নদীতে চর পড়ে গেছে, পানা ভর্তি হয়ে গেছে। তাহলে কি এখন মাছের ব্যবসার সাথে? মাছের ব্যবসা চলছে না এখন। আচ্ছা, কতদিন ধরে আপনি এই পেশার সাথে? 20 থেকে 25 বছর ধরে। কেন্দ্র থেকে রাজ্য বেশ কয়েকবার প্রতিনিধি দল এসেছে এই স্থলে। এমনকি বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা এই নদে নৌকো বিহার করে গেছেন। সকলেই বলেছেন উন্নয়নের কথা, কিন্তু নদের এই দুরবস্থা কাটানোর প্রতিশ্রুতি মিললেও নাব্যতা বাড়ানো, দূষণ নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছেন না প্রশাসনিক কর্তারা বলে অভিযোগ মৎস্যজীবীদের। এখন কবে এই রুগ্নদশা কাটে সেই উত্তরের অপেক্ষায় সকলেই। আশিস আকুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। বিরতির পর বিশ্বকাপ থেকে মেরুদণ্ডে গুরুতর চোট নিয়ে ব্রাজিল বিশ্বকাপ 2014 থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ওয়ান্ডার কিড নেইমার। কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠার আনন্দ ফিকে এক নিমেষে। চোটের বিশ্বকাপ, অঘটনের বিশ্বকাপ। সেই অঘটনার চোট এবার থাবা বসালো ওয়ান্ডার কিড নেইমারের ওপর। কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিলের সেমিফাইনালে ওঠার আনন্দ ফিকে হয়ে গেল এক নিমিষে। বিশ্বকাপের বাকি ম্যাচে নেইমারকে পাবে না দল। গুরুতর চোটের জন্য ক্যারিয়ার প্রথম বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ান্ডার কিড। ভার্টিব্রা ভেঙে এখন ওয়ান্ডার কিডের ঠিকানা হাসপাতালের বেড।
86 মিনিটের মাথায় গুরুতর চোট নিয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। চোখ ঢেকে কাঁদতে কাঁদতে তার মাঠ ছাড়া জানান দিচ্ছেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেও একই ছবি। স্ট্রেচারে শুয়ে যখন হাসপাতালে ঢুকলেন, তোয়ালে দিয়ে তখন মুখ ঢাকা। নেইমার নিজেই হয়তো বুঝে গেছিলেন স্বপ্নের দৌড়ে দাঁড়িয়ে পড়ে গিয়েছে। চিকিৎসকরা জানান ভার্টিব্রা ভেঙে গিয়েছে। সুস্থ হতে কম করে 5 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের চিকিৎসক রড্রিগো লাসমার বলেন, নেইমারের স্ক্যান করা হয়েছে, সেখানে ধরা পড়েছে ওর 3 নম্বর ভার্টিব্রা ভেঙে গেছে। এরকম চোট তাড়াতাড়ি সারলেও আগামী সপ্তাহে ওর খেলার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও জানিয়েছেন, অস্ত্রোপচারের দরকার না হলেও ব্যথার জন্য নেইমারের নড়াচড়া একেবারেই মানা। সেমিফাইনালের সামনে জার্মানি, আর তার আগে নেইমারের ছিটকে যাওয়া দলের কাছে বেশ বড়সড় আঘাত। হাল্ক বললেন, খারাপ খবর, এরকম হবে কেউ আশা করিনি। জয়ের জন্য খুশি, কিন্তু নেইমারের চোটের খবরটা খুব খারাপ। ও বিশ্বকাপ নিয়ে খুব উচ্ছ্বসিত ছিল, কিন্তু এই ধাক্কা সামলে এগোতে হবে। চ্যাম্পিয়ন হয়ে নেইমারকে খেতাবটা উৎসর্গ করতে হবে। স্পোর্টস ডেস্ক, এক্সপ্রেস নিউজ। 12 বছর পর বিশ্বকাপ সেমিফাইনালে উঠল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়ে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে ছাড়পত্র পেল সিলভারা। চিলি ম্যাচের ভুল শুধরে কলম্বিয়ার বিরুদ্ধে দেখা গেল অন্য ব্রাজিলকে। শুরুর থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন নেইমাররা, রক্ষণও বেশ জমজমাট। কলম্বিয়ার প্রধান ভরসা রড্রিগেজকে কোনো সুযোগই দেয়নি হাল্ক লুইজরা। জোনাল মার্কিং করে তাকে আটকে রেখে খেলা চালিয়ে যায় ব্রাজিল। আর শুরুর মাত্র 60 মিনিটের মাথায় থিয়াগো সিলভার গোল ব্রাজিলকে আরও বেশি আক্রমণাত্মক করে দেয়। নেইমারের নেওয়া কর্নার ফ্রেড মিস করলেও কোনো ভুল করেননি সানচেজের পেছনে থাকা সিলভা। কলম্বিয়ার জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। তবে কলম্বিয়া বেশ আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়, যদিও গোলের বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে তারা। 27 মিনিটে হাল্কের শট অসাধারণভাবে সেভ করেন কলম্বিয়ার গোলকিপার। দ্বিতীয়ার্ধেও জমজমাট ফুটবল উপহার দেয় দুদল। 66 মিনিটে কলম্বিয়ার গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। তার 3 মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় ব্রাজিল। গোলদাতা ডেভিড লুইস 30 গজ দূর থেকে ফ্রি কিক চোখ ধাঁধানো গোল করেন তিনি। ওসপিনা বাঁচানোর চেষ্টা করলেও তার হাতে লেগে ব্রাজুকা সোজা জালে জড়ায়। 2 গোল পিছিয়ে হাল ছাড়েনি কলম্বিয়া। 78 মিনিটে বক্সের মধ্যে বাক্কাকে ফাউল করেন সিজার। তাকে হলুদ কার্ড দেওয়ার পাশাপাশি কলম্বিয়াকে পেনাল্টি দেন রেফারি। 80 মিনিটের পেনাল্টি থেকে গোল করেন রড্রিগেজ। তবে বাকি 10 মিনিটে আর কোনো গোলের সুযোগ পায়নি তারা। 6 গোল করে বিশ্বকাপের শেষ করলেন রড্রিগেজ। ব্রাজিল বিশ্বকাপের অসাধারণ অভিযান শেষে কলম্বিয়ার কাছে একটাই সান্ত্বনা, এখনো পর্যন্ত গোল্ডেন বুটের দৌড়ে রড্রিগেজই এগিয়ে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছালো জার্মানি। শুক্রবার ব্রাজিলের মার্কানা স্টেডিয়ামে এই জয়ে জার্মানি 12 বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর জন্য কৃতি অর্জন করল। এদিন খেলার শুরু মাত্র 13 মিনিটের ফ্রি কিক থেকে দুরন্ত হেডে গোল করেন মাস্টার হ্যামেলস। তার এই হেডেই প্রথম গোল পায় জার্মানি। শুক্রবার সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের হারের কারণ বিশ্লেষণ করতে গেলে প্রথমেই আসবে একাধিক সুযোগ নষ্ট। প্রথমার্ধে থেকে খেলার শেষ পর্যন্ত একাধিক গোলের সুযোগ নষ্ট করল। তবে ফ্রান্সের গোল না পাওয়ার ক্ষেত্রে জার্মানির গোলকিপার ইউডেন ফিলারের অবদান অনস্বীকার্য। ফ্রান্সের বেশ কয়েকটি দুরন্ত শট সেভ করলেন তিনি। এখন এই পর্যন্ত। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।